স্পিড অ্যান্ড লাভের ষষ্ঠ পর্বে সবাইকে স্বাগতম। ষষ্ঠ পর্বটি রেস ট্র্যাক থেকে শুরু হয়, যেখানে আমরা লাই এবং মুনকে দেখতে পাই। দুজনেই সেখানে পৌঁছেছে যেখানে লাই ড্রিফটিং শিখছে। জিন তাকে যা করতে বলেছে সে ঠিক তাই করছে, তবে সে এটা করতে পারছে না, বারবার ব্যর্থ হচ্ছে। তারা জিনের রেকর্ডিং শুনছে, কিন্তু জিন তাদের যা করতে বলেছে তা করার জন্য তারা তাদের সেরাটা দিয়ে চেষ্টা করছে। কিন্তু মুনের তার বাবার শেখানোর কথা মনে পড়ে যায়, কিভাবে তিনি তাকে ড্রিফটিং শেখাতেন। আর হ্যাঁ, এটা করতে সত্যিই খুব মজা লাগত। তখন এটা শুধুই মজার ছিল, এবং মুনের সবকিছু মনে পড়ে যায়। আর সে বলে, আমি এটা করব। লাই বলে, আমি গাড়ি চালাতে জানি, এবং তাকে গাড়িটা দেয়। কিন্তু মুন সেটাও করতে পারে না। লাই বলে, তোমার বাবা তো একজন মদ্যপ, তিনি কবে থেকেই ড্রাইভিং আর ড্রিফটিং শুরু করলেন? সে বলে যে তারা ছোটবেলায় এটা করত, এবং অনেকক্ষণ গাড়ি চালানোর পর মুহির মাথা ঝিমঝিম করতে শুরু করে। সে বলে, তুমি পাগল, আমাকে ভয় দেখিও না, এবং গাড়ি থেকে নেমে যায়। মুহ ভালো গাড়ি চালায়। ঠিক তখনই একটি ভ্যান এসে পৌঁছায়। সে সম্ভবত লাইকে চিনে এবং তাকে পছন্দ করে। ভ্যান সে মুহকে নিতে এসেছে। সে তাকে এমন এক জায়গায় নিয়ে যেতে চায় যেখানে সুদর্শন ছেলেরা এবং অনেক গাড়ি আসে, এবং সেখানে সে তার জন্য একজন প্রেমিক খুঁজে দেওয়ার কথা বলে। পরের দৃশ্যে আমরা সেই একই পার্টি দেখতে পাই যেখানে সে তাকে নিয়ে এসেছিল। সেখানে অনেক গাড়ি আছে, ছেলেরাও আছে, ওরা সবাই সুদর্শন। আর এই সবকিছু দেখে মোহ আনন্দে আত্মহারা হয়ে যায়। এদিকে লাই ফিরে এসেছে। জিন জিজ্ঞেস করে, মোহ কোথায়? লাই বলে সে ভ্যানের সাথে চলে গেছে। জিন জিজ্ঞেস করে, ওই জ্যোতিষীকে, সে মোহকে কিভাবে চিনে? লাই তাকে বলে যে সেই জ্যোতিষী, ফ্লাইটে তাদের দেখা হয়েছিল। জিন মুনকে নিয়ে চিন্তিত এবং তাকে ফোন করতে শুরু করে। ভ্যান আজ মুনির জন্য একজন বয়ফ্রেন্ড খুঁজে দিতে বদ্ধপরিকর, কারণ সেখানে অনেক সুদর্শন ছেলে আসছে। কিন্তু মুন তাদের কাউকেই পছন্দ করে না। ভ্যান বলে, তাহলে আমি জিনকে পছন্দ করি, তাই না? মন বলে, না, ও অদ্ভুত, আর আমি ওর কাছ থেকে সুরক্ষাও পেয়েছি। তার মানে ও কিছু একটা করতে চায়। ভ্যান বলে, ও নিশ্চয়ই অন্য কারো জন্য এনেছে। বু বলে, কিন্তু তোমার আমাকে জিজ্ঞেস করা উচিত ছিল। কিন্তু ও কার জন্য এনেছে তা জিজ্ঞেস করার সাহস আমার ছিল না। আমি পারি, আর ও আমাকে ওর বোন মনে করে। কিন্তু আমি যদি ওকে প্রস্তাব দিই, ও আমাকে প্রত্যাখ্যান করবে। তখন আমার কি হবে? আমি গভীর সমস্যায় পড়ব। ভ্যান বলেছে, তোমার ওর সাথে একা কথা বলা উচিত। আর তুমি যদি অন্য কোনো ছেলের সাথে ঘনিষ্ঠ হও, ও ঈর্ষান্বিত হবে। যদিও তোমাকে পছন্দ করে, তাহলে সে জিনদের অনেক মেসেজ পাঠাচ্ছে। ভ্যান তাকে বলে, জবাব দিও না, জবাব দিও না, ওকে করতে দাও। চলো, তোমার জন্য একটা ছেলে খুঁজে দিই। তারা খুব সুদর্শন এক ছেলেকে দেখে, কিন্তু সে একজন প্লে বয় এবং খুব নোংরা প্রকৃতির লোক। ঠিক তখনই লিন এসে পৌঁছায়। সে ভ্যানের কাজিন, আর আজ তার জন্মদিনের পার্টি। ভ্যান বলে, আমি তোমাকে ওর ওপর ঠেলে দেব, আর তুমি ওকে আঁকড়ে ধরবে। আমি তোমার ছবি তুলব, আর তারপর আমরা সেটা ওকে পাঠিয়ে দেব। আর পরিকল্পনা মতোই ভিগভ্যান মুকে লিনের ওপর ঠেলে দেয় এবং একটা ছবি তোলে। লিন তাকে বকা দিয়ে বলে, ভো, আজ যদি দেখি তুই আমার গাড়ি নিয়ে ঘাঁটাঘাঁটি করছিস, আমি তোকে মারব। সে তার মাথায় একটা থাপ্পড় মারে, আর তারা ছবিটা তুলে জিনকে পাঠিয়ে দেয়। এবং ভ্যান বলে, এটা বন্ধ কর, এটা বন্ধ কর, বিচারা মু, এটা করিস না। কিন্তু ভ্যান তাকে ছেলেদের জ্বালাতন করতে শেখাচ্ছে। এদিকে জিন ঈর্ষার বসে গাড়ি নিয়ে একটা পার্টিতে চলে গেছে, আর এদিকে মু প্যারোটের সাথে খেলছে। ঠিক তখনই সেই প্লে বয়টি তার কাছে এসে বলে, তাহলে তুমিই সেই মু যে সেদিন জিনের সাথে রেসে এসেছিলে? এই সেই লোক যে মুকে তার নেভিগেটরের জন্য কিনতে চেয়েছিল। যাই হোক, সে জানি এই মেয়েটি জিনের প্রেমিকা নয়। সে তাকে বলে যে তুমি চাইলে সে তোমাকে জিনের সব গোপন কথা বলে দিতে পারে। এমনকি তার একজন প্রেমিকাও আছে। সে এই ধরনের কথাবার্তা বলছে। এটা ঘটে, কিন্তু তার আগে তোমাকে একটা পানীয় পান করতে হবে। সে গোপনে এতে কিছু মিশিয়ে দেয়, আর মু সেটা পান করে। সত্যিটা জানার চেষ্টায় জিনের মাথা ঘুরতে থাকে। প্লেসিবো জিজ্ঞেস করে, স্নেকি থাকতে তুমি জিনের কাছে কিভাবে গেলে? মো জিজ্ঞেস করে, স্নেকি কি? ও কি ওর প্রেমিকা? প্লেসিবো বলে, তুমি স্নেকিকে চেনো না। ঠিক তখনই লিন এসে পৌঁছায়, আর মু তার ওপর অজ্ঞান হয়ে পড়ে। ভ্যান লুকিয়ে আছে, কারণ নানার গুন্ডারা মরিয়া হয়ে তাকে খুঁজছে। জিন একই ফোনে বারবার ফোন করে জিজ্ঞেস করতে থাকে, মু কোথায়? নানার গুন্ডারা ভ্যানকে ধরে নিয়ে যেতে শুরু করে।
জিন এসে তাদের মুকে ছেড়ে দিতে বলে, কিন্তু সে তাকে উদ্ধার করে। দুজনে মিলে মুকে খুঁজতে শুরু করে। তারা লিনকে দেখতে পায়, যে মুকে কোলে করে বাড়ির ভেতরে নিয়ে এসেছে। তার চাকররা জিজ্ঞেস করছে, এই মেয়েটা কে? কি হয়েছে? আমরা কি ডাক্তার ডাকব? সে বলে, না, শুধু ওকে একটু দুধ দাও, ওর জ্ঞান ফিরে আসবে। সে যেইমাত্র মুকে শুইয়ে দিচ্ছিল, জিন এসে লিনকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় এবং তার ওপর অত্যাচার শুরু করে। ওরা দুজন মারামারিতে জড়িয়ে পড়ে। ওদের মধ্যে খুব বাজেভাবে মারামারি শুরু হয়, আর মাউথ চোখ খুলে সেখানেই ওদের থামিয়ে দেয়। জিন জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? তুমি কিভাবে অজ্ঞান হয়ে গেলে? ভ্যান বলে, জিন আমার কাজিন, লিনকে খুব মেরেছে, কারণ সে মনে করে লিন মাউথই অজ্ঞান হয়েছিল। সে বলে, না না, লিনের কোনো দোষ নেই। অন্য একটা ছেলে আমাকে কিছু খেতে দিয়েছিল। আর সে তার ঘাড় চুলকাতে শুরু করে, যা থেকে বোঝা যায় যে পিচ ফলের স্বাদের কোনো পানীয়তে তার অ্যালার্জি আছে। তারপর জিন তাকে তুলে নেয়। সে তাকে হাসপাতালে নিয়ে যায়। সে তার চিকিৎসার খরচ দেয়, আর মাউথের শরীর ভালো থাকে না, এবং এর কারণে জিন প্রচণ্ড কষ্ট পায়। ভ্যান বলে, ছেলেরা এমনই হয়, ওদের এভাবেই রাখা উচিত, যাতে ওরা আমাদের ভেতরেই থেকে যায়। আমার অনুমানটা কাজে দিয়েছে, দেখলি তো, বেচারা। জিন চিন্তিতভাবে টাকাটা দিচ্ছে, কিন্তু মৌকে আজ রাতে হাসপাতালেই থাকতে হবে। তাছাড়া মই শরীরে পুষ্টির মারাত্মক অভাব রয়েছে। ডাক্তার জিজ্ঞেস করেন সে কেন খাচ্ছে না। ভ্যান জিজ্ঞেস করে, জিন, তুমি ওকে ঠিকমতো খেতেও দাও না? মৌ, সে বলে, না না, এটা ওর দোষ না, এটা আমার দোষ, আমি নিজেও খাই না। তারপর মৌ তার পোশাক বদলে তাকে একটি ঘরে নিয়ে যায়। ভ্যান তাকে সেখানে রেখে বাড়ি চলে যায়। মৌ তখনও ভয় পাচ্ছিল যে জিন তাকে বকা দেবে, কিন্তু সে কিছুই বলে না। না না, সে শুধু বলল, আমরা পরে বিশ্রাম নিব। মৌ খুব মন খারাপ করে। জিন এখনো ছবিটার ব্যাপারে জিজ্ঞেস করেনি কেন? মৌ তখন বলে, লিন, যে দেখতে সুদর্শন এবং ভ্যানের কাজিন, আমি যখন অজ্ঞান হয়ে গিয়েছিলাম তখন আমাকে ওই বাজে লোকটার হাত থেকে বাঁচিয়েছিল। তুমি আমাকে কিছুই জিজ্ঞেস করনি। জিন বলে, তুমি কি খাবে? তোমার কি খিদে পেয়েছে? মৌ বলে, এটা কেমন প্রশ্ন? আমার কোনো খাবার বা কিছুরই দরকার নেই, আমি একদম ঠিক আছি। জিন ভাবে যে সেই অসুস্থ, কারণ সে তাকে ঠিকমতো পুষ্টি দিচ্ছে না। জিম শুধু সেখানেই বসে থাকে। সে চলে গেছে। মৌ বলে, লাই বলল, তুমি নাকি শহরের বাইরে কারো সাথে দেখা করতে গিয়েছিলে। সেই ব্যক্তিটি কে ছিল? ভ্যান তাকে জিজ্ঞেস করতে বলেছিল, এই ভেবে যে যদি সে কোনো মেয়ের সাথে দেখা করতে গিয়ে থাকে, তাহলে এই প্রশ্নটা করলে সে ঘাবড়ে যাবে। কিন্তু জিন স্বাভাবিক। এরপর মৌ বলে, তুমি একটা মেয়ের সাথে দেখা করতে গিয়েছিলে, তাই না? জিন জিজ্ঞেস করে, তোমাকে কে বলল? কেউ কি তোমাকে বিরক্ত করেছে? মৌ বলে, না না, আমি নিজেই সবাইকে বিরক্ত করি। আমি তোমাকেও বিরক্ত করেছি। দেখো, আমার জন্য তুমি এত বিরক্ত হচ্ছ। বেচারি মেয়েটি, যার সাথে সে দেখা করতে গিয়েছিল, সেও নিশ্চয়ই বিরক্ত হয়েছে। জিন, সে বলে, আরে থামো তো, আমি একজন পুরুষের সাথে দেখা করতে গিয়েছিলাম, কোনো মেয়ের সাথে নয়। সব ঠিক আছে। মেয়েটি বলে, সত্যি, আমার এখন খুব খিদে পেয়েছে, আমাকে একটা আপেল দাও। ঠিক তখনই লাই খাবার নিয়ে আসে। সে যখন তাদের দেখে, তখন মনে হয় তারা চুমু খাচ্ছে। জিন, তার উচিত ছিল মেয়েটির জন্য খাবার অর্ডার করা। সেইটা দেখে বলে, বাবা, আমি লোকমুখে শুনে খাবার এনেছি। জিন যদি তোমার হতো, আমি তোমার জন্য খাবার আনতাম না। তারপর সে জিনকে বাইরে নিয়ে আসে এবং জিজ্ঞেস করে, হ্যাঁ ভাইয়া, তোমরা দুজন বিছানায় কি করছিলে? সে বলে, তুমি কি করছিলে? আমি ওকে একটা আপেল খাওয়ানোর চেষ্টা করছিলাম, আর পিছন থেকে দেখে মনে হচ্ছিল ওরা চুমু খাচ্ছে। জিন বলে, ও আমার প্রেমিকার ব্যাপারে জিজ্ঞেস করছে। লাই বলে, হ্যাঁ, তো তুমি কি উত্তর দিলে? জিন বলে, আমার কোনো গার্লফ্রেন্ড নেই, কিন্তু ওর কাছে একটা আপেল আছে। সে তাকে ভিতরে নিয়ে যায়। মোহান জিজ্ঞেস করে, লাই কোথায়? তোমরা দুজন কি কথা বললে? জিন বলে, কিছু না, আপেলটা নিয়ে খাও। আমার কোনো গার্লফ্রেন্ড নেই, আমি সিঙ্গেল, আর আমার বাড়িটা তোমারই বাড়ি। তুমি যতদিন খুশি এখানে থাকতে পারো, আর কেউ তোমাকে বিরক্ত করবে না। এদিকে কর্মীরা সই নিতে এসেছে, এবং জিন তাকে উপহার দেওয়া কলমটা বের করে তাতে সই করেছে, যা দেখে মুহান খুব খুশি হয়। ওয়াও, আমার উপহারের কলমটা এখনও ওর কাছে আছে। জিন বলে,
আমি ঘুমাতে যাচ্ছি, কিছু লাগলে আমাকে ফোন করো। আমি 1 মিনিটের মধ্যে ফিরে আসছি। আমি এখানেই আছি। সে তার দিকে তাকিয়ে হাসছে। সে তাকে হাসতে বারণ করে। এদিকে ভ্যান লিনের যত্ন নিচ্ছে এবং তার কাছে ক্ষমা চাইছে। সে জানত না যে মাউথের পিচ ফলে অ্যালার্জি আছে। ভ্যানের জন্মদিনটা নষ্ট হয়ে গেল। তারা ভাবল পিচ খাওয়ার পর ভ্যান অজ্ঞান হয়ে গিয়েছিল। কিন্তু আসল ঘটনাটা ছিল প্লেবয় তার ড্রিঙ্কে কিছু একটা মিশিয়ে দিয়েছিল। আসল সত্যিটা হলো সে তাদের বলছে যে মাউথ খুব ভালো আর মিষ্টি একটা মেয়ে। এদিকে জিম বাড়িতে ফোন করে সবকিছু খুলে বলে। মা বলেন, তোমারও হাসপাতালে যাওয়া উচিত, ও তোমার মেয়ে। কিন্তু বাবা বলেন, না না জিম, তুমি ওর খেয়াল রাখো। সে ওর খেয়াল রাখবে। ও যদি পাশে থাকে আমাদের আর পড়ে যাওয়ার দরকার নেই। সকাল হয়ে গেছে আর জিন ওকে বাড়ি নিয়ে যাচ্ছে, কিন্তু ও আবার জেদ করছে যে ও ওর সাথে গ্যারেজেই থাকবে। এখন ও ওর কথা শুনছে না। তাই সে তাকে বলতে শুরু করে, তুমি কি অভদ্র! তুমি তো জানো আমি নাবালিকা, আমি এখনো প্রাপ্তবয়স্কই হইনি, অথচ তুমি আমাকে তোমার থেকে দূরে রাখছ। আমার বাবা রাতে মাতাল হয়ে বাড়ি ফিরে। আমার মাও আমার সৎ মা। আমার যত্ন কি নেবে? আমার যত্ন কি নেবে? আমার জন্য কি রান্না করবে? তুমি আমাকে আবার হাসপাতালে দেখতে চাও? অসুস্থ থাকাকালীন তাকে এমনভাবে আবেগ দিয়ে ব্ল্যাকমেইল করা হচ্ছে। আর সে, জিন, এতটাই বিরক্ত যে গাড়িটা গ্যারেজে নিয়ে গেছে। ও তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে আনন্দের সাথে ভিতরে দৌড়ে গিয়ে বলে, এখানে অপেক্ষা করো, আমি পোশাক বদলে আসছি। জিন তার কথা শুনে হাসি। আর পর্বটি এখানেই শেষ। পরবর্তী পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।